নমস্কার, শুভ সন্ধ্যা। আমি মীনাক্ষী চোখ রাখছি এই মুহূর্তের সংবাদে। গত 17 জুলাই মাঝরাতে আইএলএস হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় প্রয়াত হয়েছেন সিপিআইএমের বরিষ্ঠ নেতৃত্ব সমীর চক্রবর্তী। শুক্রবার দুপুরে মৃতদেহ নিয়ে আসা হয় তাঁর নিজ বাসভবনে। সেখানে শ্রদ্ধা জানাতে গেছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা, প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য সহ বিভিন্ন রাজনৈতিক দলের কর্মী সমর্থকরা। মুখ্যমন্ত্রী এবং প্রদেশ বিজেপি সভাপতি পুষ্পার্ঘ্য করে শ্রদ্ধা জানান প্রয়াত সমীর চক্রবর্তীর প্রতি। তারপর সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা শোক জ্ঞাপন করেন। পাশাপাশি পরিবার পরিজনদের প্রতি সমবেদনা জানিয়ে মুখ্যমন্ত্রী বলেন, সমীর চক্রবর্তীর সাথে বহু আগে থেকে পরিচয় ছিল। দীর্ঘদিন ধরে তিনি চিকিৎসাধীন ছিলেন। গত 17 জুলাই আইএলএস হাসপাতালে মৃত্যু হয়েছে তাঁর আত্মার সদ্গতি কামনা করেন মুখ্যমন্ত্রী। পরবর্তী সময় মৃতদেহ নিয়ে আসা হয় ছাত্র যুব ভবনে। সেখানে শেষ শ্রদ্ধা জানানোর পর মৃতদেহ নিয়ে যাওয়া হয় সিপিআইএম পশ্চিম জেলা ও মহকুমা কার্যালয়ে। সেখানে প্রাক্তন সাংসদ শঙ্কর প্রসাদ দত্ত সহ অন্যান্য নেতৃত্ব শ্রদ্ধা জানান। না, প্রবীর চক্রবর্তী এবং ওনাদের ফ্যামিলির সাথে আমার অনেক আগের থেকে আমার পরিচয়। চেম্বারও যেতেন, পেশেন্ট হিসাবেও গেছেন, ওনার ফ্যামিলি সবাই আসতেন। এবং আমার যে দাদা ছিল, দাদার সাথে ওনাদের ঘনিষ্ঠতা ছিল। প্রায়শ আমাদের প্রিন্টিং প্রেস ছিল, আপনি জানেন, ওয়ান অফ দ্য ওল্ডেস্ট প্রিন্টিং। সেখানে ওনারা যেতেন, লেখালেখি করতেন। তো আমার চেম্বারও মাঝে মাঝে এসে বসতেন, মানে দেখতাম, আমি পত্রিকা নিউজগুলো দেখতাম। অনেকদিন ধরে ওনার সাথে আমার পরিচয়, ফ্যামিলির সাথে পরিচয়। তো অত্যন্ত মানে বয়স খুব বেশি একটা আহামরি কিছু হয়নি, কিন্তু ওদের থেকে 1-2 বছরের বড় হয়। যা শুনলাম মানে ঘটনা, কীভাবে ওনার কী সমস্যা হয়েছিল, হাই ব্লাড সুগার ছিল এবং ওনার প্রোস্টেটেও সার্জারি হয়েছে। পরে বললো যে ইন্টেস্টাইনে ইনফেকশন হয়েছে, সার্জারি হয়েছে, ইন্টেস্টাইনে কিছুটা পার্ট ইন্টেস্টাইনের বাদ দিতে হয়েছে। আইএলএসে ওনার শেষ নিঃশ্বাস নিতে হয়েছে। তো সত্যিই খারাপ লাগছে, বুঝতেই পারছেন। ঈশ্বরের কাছে প্রার্থনা যেখানেই সম্প্রীতি কামনা এবং পরিবার পরিজনদের প্রতি আমার সমর্থন। 8 আগস্ট ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন উপলক্ষে পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের মনোনয়নপত্র জমা পড়েছে পশ্চিম ত্রিপুরা জেলা শাসক তথা রিটার্নিং অফিসার ডক্টর বিশাল কুমারের কাছে। গত 11 জুলাই থেকে 18 জুলাই পর্যন্ত মনোনয়নপত্র দাখিল করেন বিজেপি, সিপিআইএম এবং কংগ্রেস দলের প্রার্থীরা। বিজেপি দলের পক্ষ থেকে 17টি মনোনয়নপত্র জমা দিয়েছেন প্রার্থীরা। কংগ্রেস দলের পক্ষ থেকে 13টি মনোনয়নপত্র দাখিল করেছেন প্রার্থীরা এবং সিপিআইএম এর পক্ষ থেকে 17টি মনোনয়নপত্র দাখিল করেছে। রাজ্য নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী শুক্রবার স্ক্রুটিনি করা হয়। সমস্ত মনোনয়নপত্রই বৈধ। সর্বমোট 47টি মনোনয়নপত্র জমা পড়েছে বলে জানিয়েছেন রিটার্নিং অফিসার ডক্টর বিশাল কুমার। তিনি আরও জানান, শান্তিপূর্ণভাবে নির্বাচন সংগঠিত করতে কঠোর নিরাপত্তার ব্যবস্থা করা হচ্ছে। ইতিমধ্যে 3 কোম্পানি সিআরপিএফ জওয়ান রাজ্যে আনা হয়েছে। ভোটের দিন ভোট কেন্দ্রে 4 জন টিএসআর নিয়োজিত থাকবে। পাশাপাশি আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্বে থাকবে সিআরপিএফ জওয়ানরা এবং নিরাপত্তার স্বার্থে সহযোগিতা করছে বিএসএফ জওয়ানরা। আইন শৃঙ্খলা যাতে কোনোভাবে ভেঙে না পড়ে তার জন্য এই কঠোর নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছে। কেউ যদি পরিস্থিতি উত্তপ্ত করার চেষ্টা করে তাহলে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হবে বলে জানিয়ে দেন রিটার্নিং অফিসার। तीनों पॉलिटिकल पार्टी के लोग, सीपीआईएम, कांग्रेस और बीजेपी के रिप्रेजेंटेटिव थे और आज 47 कैंडिडेट्स ने 56 नॉमिनेशन फाइल किया था और 47 कैंडिडेट्स वैलिड माने गए हैं। इसमें से 17 कैंडिडेट में बीजेपी से, सीपीआईएम से 17 और 13 कांग्रेस से। तो अब लास्ट डे विड्रॉल का 22 तारीख है। हम उम्मीद करते हैं कि सभी सीटों पर पॉलिटिकल पार्टीज़ ने अपने कैंडिडेट खड़े करे हैं, वहाँ पे शांतिपूर्ण तरीके से चुनाव हो। नहीं, कोई बात नहीं पड़ा। एक कन्फ्यूज़न था सीट नंबर 3 बमूतिया को लेके कि वो एससी रिज़र्व है कि नहीं है। कुछ न्यूज़पेपर आर्टिकल्स भी आए थे कि वो एससी रिज़र्व सीट नहीं है, उसको यूआर कर दिया गया है। परंतु डिस्कशन के बाद यही देखा गया कि वो एससी रिज़र्व सीट ही है 3 बमूतिया, और उस पर तीनों ही पार्टीज़ ने, बीजेपी, कांग्रेस और सीपीआई ने एससी कैंडिडेट खड़े किए। বিজেপি চাইছে ত্রিপুরাকে মণিপুর বানাতে, কিন্তু ত্রিপুরা মণিপুর হতে দেবে না কংগ্রেস। শুক্রবার প্রদেশ কংগ্রেস ভবনে সাংবাদিক সম্মেলন করে এই কথা বলেন লোকসভার উপাধ্যক্ষ গৌরব গগৈ। শাসক দলের দুর্বৃত্তদের বিরুদ্ধে কংগ্রেস বাঘের মতো হয়ে জনগণের পাশে থেকে সরকারের বিরুদ্ধে আওয়াজ তুলবে।
সম্প্রতি গন্ডাছড়া মহকুমায় অগ্নিগর্ভ ঘটনা এবং আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক সন্ত্রাসের ঘটনা সম্পর্কে সর্বভারতীয় কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গে, সাংসদ রাহুল গান্ধী এবং সোনিয়া গান্ধীকে অবগত করা হবে। তারপর তারা এই হিংসাত্মক ঘটনাগুলো পার্লামেন্টের লোকসভা অধিবেশনে তুলে সরকারকে বাধ্য করবে পরিবেশ শান্ত করার জন্য। কারণ প্রধানমন্ত্রী ভারতকে গণতন্ত্রের মডেল বলে দাবি করেন। আর এদিকে ত্রিপুরায় গণতন্ত্রের হত্যা হচ্ছে, বিশেষ করে সমাজে যে অশান্তির বাতাবরণ তৈরি হচ্ছে তার থেকে স্পষ্ট ত্রিপুরাকে মণিপুর বানানোর চেষ্টা চলছে। কিন্তু কংগ্রেস কখনো এটা হতে দেবে না। শুক্রবার প্রদেশ কংগ্রেস ভবনে সাংবাদিক সম্মেলন করে এই কথা বললেন লোকসভার উপাধ্যক্ষ গৌরব গগৈ। তিনি আরো বলেন, কংগ্রেস চায় গণতন্ত্র প্রতিষ্ঠিত থাকুক এবং আইন শৃঙ্খলা যাতে ভেঙে না পড়ে। उनके साहस काबिल तारीफ है और उनका साहस और त्रिपुरा के लोगों के प्रति जो उनका कर्तव्य है, वे ये संदेश हम तारिक अनवर साहब और मैं, हमारे दल के नेता राहुल गांधी जी, मल्लिकार्जुन खड़गे जी, सोनिया गांधी जी को बताएंगे। और हमने भी इन 2 दिनों में अपने कांग्रेस के कार्यकर्ताओं को यही बात कहा है कि इनकी लड़ाई में वे अकेले नहीं हैं, पूरी कांग्रेस पार्टी उनके साथ है। इसीलिए जैसे ही खबर हमें मिली, तुरंत आदरणीय खड़गे जी और राहुल गांधी जी ने निर्देश दिया और हम तारिक अनवर साहब और कल मैं यहाँ पे उपस्थित हुए। यहाँ पर लोकतंत्र की हत्या हो रही है। प्रधानमंत्री मोदी जी इंडिया को मदर ऑफ डेमोक्रेसी कहते हैं, लेकिन यहाँ पे मर्डर ऑफ डेमोक्रेसी हो रहा है। समाज के बीच में जो अशांति का वातावरण पैदा हो रहा है, हमें संदेह है कि भाजपा त्रिपुरा को दूसरा मणिपुर बनाना चाहता है और ये हम होने नहीं देंगे। हम इंसाफ चाहते हैं, हम न्याय चाहते हैं, लोकतंत्र और संविधान बरकरार रहे ये चाहते हैं। और आने वाले बजट के सत्र में त्रिपुरा में जो हिंसा हो रहा है, अन्याय। এদিকে বিধায়ক সুদীপ রায় বর্মন বলেন, কলকাতা হাইকোর্ট যদি সন্ত্রাসের বিরুদ্ধে সমঠ মামলা নিতে পারে, তাহলে কেন ত্রিপুরা হাইকোর্ট মামলা নিতে পারছে না? এই রাজ্যের সন্তানরাই ত্রিপুরা হাইকোর্টে রয়েছে, তাহলে কেন তারা পারছে না? তিনি আরো বলেন, ভয়াবহ অগ্নিগর্ভ পরিস্থিতি সৃষ্টি হয়ে আছে রাজ্যে, আইন শৃঙ্খলা তলানিতে গিয়ে পৌঁছেছে। একটা অংশ বর্তমান মুখ্যমন্ত্রীকে কালিমা লিপ্ত করতে চাইছেন। তিনি আরো বলেন, ষড়যন্ত্রের শিকার হচ্ছে বিরোধী দলগুলো। সুতরাং বিজেপি দলটা ড্রাগস মাফিয়া, জমির দালাল এবং হারমাত বাহিনীর দখল করে নিয়েছে। এই দলে মুখ্যমন্ত্রী এবং দলের সভাপতির কথা কেউ শোনে না। গন্ডাছড়া প্রসঙ্গে সুদীপ রায় বর্মন বলেন, গন্ডাছড়ার ঘটনা কেউ যদি বিক্ষিপ্ত ঘটনা বলে ভাবে তাহলে ভুল করবে, কারণ এটা ছিল বিজেপির ষড়যন্ত্র। এই ষড়যন্ত্রের জন্য সরকারকে দায়ী করলেন তিনি। তিনি আরো বলেন, এই ঘটনায় যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের প্রত্যেককে হিসেব করে ক্ষতিপূরণ মিটিয়ে দিতে হবে। আমাদের রাজ্যের ত্রিপুরা হাইকোর্টে 2-3 জন জাস্টিস রয়েছে। কলকাতায় আমরা প্রত্যাশা করতে পারি না কলকাতায় যদি সুমোটো মামলা নিয়ে হাইকোর্ট থেকে নোটিশ ইস্যু করতে পারে, কেন আমাদের হাইকোর্ট নেবে না? আমাদের এই রাজ্যের সন্তানিত হাইকোর্টে জাস্টিস রয়েছে। আমি তার জন্য কালকে বলেছি, আমরা যেখানে গেছি স্থানীয় মিডিয়াতে বলা হয়েছে খাবার না করার জন্য। এই মারপিট, ঢিল ছোড়া, ট্র্যাক্টর বোমা ছোড়া, অ্যাসিড মারা, কোন ফুটেজ কেউ নিতে পারবে না। হুলিয়াজারি, বিশ্বাস করবে না, খবর নিয়ে দেখুন আপনাদের করসপন্ডেন্টে সোনামুড়া, বিশালগড়, উদয়পুর, দক্ষিণ ত্রিপুরা, যে কোনো জায়গায় খবর নিয়ে দেখুন কি হচ্ছে। Media succumb under pressure, judiciary succumb under pressure, executive succumb under pressure. আমরা যাবো কোথায়? ভয়াবহ অগ্নিগর্ভ পরিস্থিতি আছে, আইন শৃঙ্খলা তলানিতে। এখন তো শুনতে পাচ্ছি নিজেদের মধ্যে লড়াই।
আয়োজিত সাংবাদিক সম্মেলনে এছাড়া উপস্থিত ছিলেন এবং উত্তর পূর্বাঞ্চলের ইনচার্জ গিরিশ চূড়াঙ্কর, প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা সহ অন্যান্যরা। এদিকে গন্ডাছড়া যাওয়ার সময় প্রতিনিধি দলকে প্রশাসনের পক্ষ থেকে অনুমতি দেওয়া হয়নি। বাধার মুখে পড়ে সর্বভারতীয় প্রতিনিধি দল জানান, পুলিশকে আগে অবগত করা হয়েছিল যে গন্ডাছড়ায় গিয়ে তারা ক্ষতিগ্রস্ত মানুষদের পাশে দাঁড়াবে এবং তাদের সহানুভূতি দেওয়া হবে, কিন্তু উদ্বেগের বিষয় শেষ সময়ে এসে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে অনুমতি দেওয়া হয়নি। তিনি আরো বলেন, আসলে রহস্য হলো বিজেপি চায় না গন্ডাছড়া এই সরকারের ব্যর্থতা গোটা দেশে প্রচারে আসুক। গন্ডাছড়া পরিদর্শনে না যেতে পেরে এই কথাই বললেন প্রতিনিধি দলটি। শান্তন টিভি। রাজনৈতিক চক্রান্তের শিকার হয়ে শাসক দলের হাতে আক্রান্ত দলের এক কর্মী বর্তমানে জিবি হাসপাতালে চিকিৎসাধীন। আক্রান্ত বিজেপি কর্মীর নাম সমীর ভৌমিক, বয়স 55, বাড়ি বিশালগড় নোয়াপাড়া এলাকায়। ঘটনার বিবরণে জানা যায়, বৃহস্পতিবার রাতে বিশালগড় বাজারে যাওয়ার সময় নোয়াপাড়া এলাকায় বিজেপি নেতা রাজেশের নেতৃত্বে দুর্বৃত্তরা এসে বলেন তিনি নাকি সিপিআইএম এর প্রার্থী হয়ে মনোনয়নপত্র জমা দিয়েছেন। তারপর তাকে রাস্তার পাশে ফেলে বেধড়ক মারধর করে গুরুতর আহত করে। খবর পেয়ে বাড়ির লোকজনেরা ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে। শুক্রবার সকালে জিবি হাসপাতালে এনে ভর্তি করা পরিবারের লোকজন। তাদের আরও অভিযোগ, দুর্বৃত্তরা নাকি আক্রান্ত ব্যক্তির মোবাইল ফোন এবং স্কুটি নিয়ে গেছে। ওই টাইমে কিছু লোকে সাল কইরা কয় সিপিএম বলে করে, সিপিএম করে কইরা ওই আর পরে ওই টাইনে কয় সিপিএম এর প্রার্থীও দিছে। তাইনে কয় আমি জানিই না, সিপিএম এর প্রার্থী দিলে তো কাগজপত্র লাগে, কাগজপত্র আধার কার্ড আই কার্ড লাগে, টিটি তো ইটা দিছেও না, তেনে জানেও না, তেনে বড় মানে অভিযোগ হয়েছে উনি সিপিএম এর প্রার্থী হয়েছে। হ্যাঁ, মারধর করছে কি? হ্যাঁ, মারধর করছে রাজেশে, তার দল বললো। রাজেশ কি করে, মানে রাজেশ উনি কি করে? তাই না, নেতা ওই বিজেপি করে। আজকে কোন জায়গায় হয়েছে ঘটনা? আজকে না, কালকে রাত্রেবেলা তাই বাজারও যাইতে লইছে, ওই বাজারতে যাইতে ওই কোন বাজারে? তাই ও বিশালগড় বাজার ওই ঘরে কি ঘটনার কি বিশালগড় বাজারে হয়েছে? না, আমরা নোয়াপাড়া ওই আমরা বাড়ির থেকে কিছু একটু দূরে গিয়া তাইনের গাড়িটারে লইয়া দল বল লইয়া তাইনে স্কুটি আসলো, স্কুটি ওই ফেলাইছে খেতে, স্কুটিও নাই ওখানে, মোবাইলও তার নিচে, মোবাইলও নিচে, স্কুটিও নিচে। কতজনে মিললে মারধর করছে? অনেক। এখন স্বামীর অবস্থা কিরকম? স্বামীর অবস্থা সিরিয়াস। যেহেতু কালকে ঘটনা হয়েছে, আপনারা রাত্রেবেলা হাসপাতালে কি কারণ আছে? পরীক্ষা চলাকালীন বৈদ্যুতিক পাখা ভেঙে পড়ে আহত চতুর্থ শ্রেণীর 2 ছাত্রের উপর। ঘটনা শুক্রবার ধর্মনগর মহকুমা নয়াপাড়া উচ্চ মাধ্যমিক ইংরেজি মাধ্যম স্কুলে। এদিন সকালে চতুর্থ শ্রেণীর পরীক্ষা চলাকালীন একটি বৈদ্যুতিক পাখা ভেঙে 2 ছাত্রের উপর পড়ে। ঘটনায় একজন ছাত্রের মাথায় আঘাত লাগে এবং অপরজন ছাত্রের পায়ে আঘাত লাগে। যে ছাত্রের মাথায় আঘাত লাগে তার নাম অর্ণব চন্দ্র, 10 বছর তার। পিতার নাম অখিল চন্দ্র, বাড়ি উত্তর হরুয়া 7 নম্বর ওয়ার্ডে। অপর ছাত্রের নাম অগ্রজিৎ নাথ, বয়স 10, বাবার নাম দেবজিৎ নাথ, বাড়ি দীঘলবাগ নেতাজি চৌমুহনী এলাকায়। দুর্ঘটনার পর অভিভাবকরা ধর্মনগর অগ্নি নির্বাপক বাহিনীর সাথে যোগাযোগ করে তাদের ধর্মনগর জেলা হাসপাতালে নিয়ে যায়। এই ঘটনায় অভিভাবকের মধ্যে অসন্তোষ ছড়িয়ে পড়ে। ধর্মনগরের জেলা হাসপাতালে চিকিৎসাধীন আহত 2 ছাত্র। আমাদের কাছে একটা কল আসে, দুজন স্টুডেন্ট নাকি খুব ইঞ্জুরি হয় নয়াপাড়া স্কুল থেকে। তো আমরা গেলাম, গিয়ে দেখি দুজন স্টুডেন্ট আসলে কিছু ইঞ্জুরি, একজনের ফ্যান নাকি মাথার উপর ফ্যান পড়েছে। তো দুজনকে আমরা নিয়ে এলাম হসপিটালে, ওদেরকে দিয়ে দিলাম, হসপিটালে ওনাদের চিকিৎসা চলছে। একজনের নাম অর্ণব চন্দ্র, বয়স 10 বছর, উনি ক্লাস 4-এ পড়ে। ওনার বাবার নাম অখিল চন্দ্র, বাড়ি নর্থ হরুয়া ওয়ার্ড নাম্বার 7। আরেকজনের অগ্রজিৎ নাথ, বয়স 10, উনিও ক্লাস 4-এ পড়ে। ওনার বাবার নাম দেবজিৎ নাথ, ওনার অ্যাড্রেস নেতাজি রোড, নেতাজি চৌমুহনী মেয়েপাড়া। ঘটনা সম্পর্কে কি জানতে পেরেছেন? ওদেরকে জিজ্ঞাসা করলাম আসল ঘটনাটা কি হয়েছে। তো ওরা গার্জেন লেভেলে ওরা যারা বললেন আর কি, যে ফ্যান নাকি ঘুরন্ত অবস্থাতে হঠাৎ করে খুলে মাথার উপরে পড়েছে, একজনের পায়ের উপরে পড়েছে। তো এই ঘটনাকে কেন্দ্র করে ওরা অনেক কিছু বললেন আমাদেরকে, যে এইভাবে যদি থাকে তাহলে স্টুডেন্টরা কি নিরাপত্তা আছে।
বিয়ের 4 মাসের মাথায় ভয়াবহ দুর্ঘটনায় মৃত্যু ফয়সাল আহমেদ নামে 27 বছর বয়সী এক যুবকের। ঘটনাটি ঘটে কমলনগর ওগ্রাটিলা এলাকায়। জানা যায়, ফয়সাল আহমেদ শুক্রবার সকালে বাড়ি থেকে কোনো কাজের উদ্দেশ্যে মতিনগর যাওয়ার সময় ওগ্রাটিলা যেতেই অপর দিক থেকে সোনামুড়া থেকে আসা প্যাসেঞ্জার কমান্ডার গাড়ি সংঘর্ষ হয়। রাস্তার পাশে ছিটকে পড়ে ফয়সাল। ঘটনাস্থলেই তার নাক, কান, মুখ দিয়ে রক্ত ঝরতে থাকে। এলাকার লোকজন বিষয়টি দেখতে পেয়ে তড়িঘড়ি তাকে কমলনগর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসে। কর্তব্যরত চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা করার পর উন্নত চিকিৎসার জন্য তাকে জিবিপি হাসপাতালে রেফার করে দেয়। পরবর্তী সময়ে রাস্তায় তার শারীরিক অবস্থার অবনতি দেখতে পেয়ে তড়িঘড়ি তাকে বক্সনগর সামাজিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসা হয়। তখন কর্তব্যরত চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা করে দেখতে পায় তার ঘটনাস্থলে মৃত্যু হয়েছে। মৃতদেহ ময়নাতদন্ত করার পর পরিবারের হাতে তুলে দেওয়া হবে। মৃতের বাড়ি কমলনগর আনন্দনগর এলাকায়। তার বাবার নাম আহিদ মিয়া, পেশায় একজন গাড়ি চালক। আমরা কমলনগর আনন্দপুর চৌমুনিতে আসলাম, তো গাড়ি অ্যাক্সিডেন্ট করছে শুনছি, শুনিয়া দৌড়ে গেছি, দেখি গাড়ি আর বাইকে সংঘর্ষ হয়েছে। সংঘর্ষ হইয়া মানুষের খসার গুরুতর আহত হয়েছে। সাথে সাথে আমরা কমলনগর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেছি। নিয়ে আসার পরে তারা এখান থেকে রেফার করছে, বক্সনে নিয়েছি। বক্সনে নিয়ে আনার পরে এখানে তারা বলছে নাম কি ওনার? ফয়সাল আহমেদ। ঘটনাস্থলে কি পুলিশ এসেছে সোনামুড়া থেকে? না, এখনো আসেনি। আমরা তো তাকে নিয়ে আই পড়ছি বক্সনগরের দিকে। এখন ওইখানে আইসি। যে ঘাতক গাড়িটি ছিল কমান্ডার গাড়ি, গাড়িটা কি আটক হয়েছে? গাড়িটি ওইখানে জায়গাতে আছে, এখন আছে। আপনারা কি চান এখন? আমরা চাই আর একটা সঠিক তদন্ত হোক, যাতে সঠিক তদন্ত করে যাতে যার দোষী হয়, একদম আমার বাচ্চা তো মরে গেছে, এটা আর পাইতাম না, যাতে একটা সঠিক তদন্ত করলে যাতে মূল জিনিসটা বাইরে কিভাবে অ্যাক্সিডেন্টটা হইল। এদিকে ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে প্রাক মুহূর্তে নাশকতার আগুনে পুড়ে ছাই হয়ে গেল 4টি দোকান। ঘটনা বৃহস্পতিবার রাতে কৈলাসহর হীরাছড়া চা বাগানের বাজারে। জানা যায়, হীরাছড়া চা বাগানের বাজারে পাশাপাশি 5টি দোকান ছিল। বৃহস্পতিবার রাতে কে বা কারা এই দোকানগুলিতে আগুন লাগিয়ে দেয়? স্থানীয়রা রাতের বেলা আগুনের লেলিহান শিখা দেখতে পেয়ে দমকল বাহিনীর কর্মীদের খবর দেয়। দ্রুত ঘটনাস্থলে ছুটে যায় দমকল বাহিনীর কর্মীরা। দমকল বাহিনীর কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনার আগেই 4টি দোকান সম্পূর্ণভাবে আগুনে পুড়ে ছাই হয়ে যায়। আংশিক ক্ষতি হয় একটি দোকানের। ক্ষতিগ্রস্ত দোকানগুলির মধ্যে একটি বাইসাইকেলের দোকান ছিল। দোকান মালিক জানান, গভীর রাতে তার মোবাইলে কেউ একজন কল করে জানায় তার দোকানে আগুন জ্বলছে। সাথে সাথে তিনি দোকানে ছুটে যান। দোকানে গিয়ে দেখতে পায় দোকান আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। আগুনের হাত থেকে কোনো কিছু রক্ষা করা যায়নি। দুষ্কৃতীরা এই আগুন লাগিয়েছে বলে জানান তিনি আরও জানান, অগ্নিকাণ্ডে তার 2 থেকে 2.5 লক্ষ টাকা ক্ষতি হয়েছে। তিনি ঘটনার সঠিক তদন্তক্রমে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের দাবি জানান। সবে দেখরা মানুষ আছে, আমি হঠাৎ করে রাস্তাও বলবাইছি মানে 3টা 3:30 সময় যে গাছলাতে আমার একটা দোকান আছে, সাইকেলের দোকান। আমার কাছে খারাপ ফোন দিছে যে তোমার দোকানটা আগুনে জ্বলে। আমার বাড়ি একটু দূরই। আমি আইতে দেখছি যে আইয়া ফায়ার ব্রিগেড, কেন ফায়ার ব্রিগেডে নিমাইছে। তবে নিমাইয়া কোনো ফায়দা হয়েছে না। আমার মানে কিচ্ছু আর করতে পারছি না, সম্পূর্ণ জিনিস জ্বলি গেছে। ক্ষয়ক্ষতি কেমন হইব? প্রায় 2.5 থেকে 3 লাখ টাকার ক্ষয়ক্ষতি হইব। এখনকার মতো এই মুহূর্তের সংবাদ এই পর্যন্ত। অন্যান্য আপডেটস দেখার জন্য অবশ্যই নজর রাখতে হবে শান্তন টিভির পর্দায়। শান্তন টিভি, দায়বদ্ধতাই যার ঐতিহ্য।